আচ্ছা, এখন আমাদের যেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব সেটা হচ্ছে আমরা যে এই যে টর্ক ইনডিউসড এর ইকুয়েশন আমরা গত ক্লাসে কিন্তু আমরা ডিরাইভ করে দেখিয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে ডিরাইভ করে যে আমাদের ইনডিউস টর্কের একটা ইকুয়েশন আছে যেটা ডিপেন্ড করবে আমাদের সার্কিট প্যারামিটার R1 X1 R2 X2 এবং Xm এর উপরে ডিপেন্ড করে আমি টর্ক ইনডিউসড হচ্ছে কোনো একটা লোড সিচুয়েশন লোডের সাথে সাথে কি চেঞ্জ হয় স্লিপ সেই স্লিপ চেঞ্জ হওয়ার পরে রোটর ফ্রিকোয়েন্সি রোটর ভোল্টেজ চেঞ্জ হওয়ার পরে বিভিন্ন লোডেড কন্ডিশনে আমাদের টর্ক ইনডিউস যেটা হবে সেটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে আমরা দেখিয়েছিলাম সেই ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটা টাউ ইনডিউসড এর ইকুয়েশন ছিল। এরপরে আমরা দুইটা সিচুয়েশন বের করছিলাম যখন স্লিপ হচ্ছে এমন একটা কন্ডিশন যখন টর্ক হচ্ছে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম লোড আমি তার উপর দিলাম যতটুকু লোড তার পক্ষে টলারেট করা সম্ভব সেই ম্যাক্সিমাম লোডেড কন্ডিশনে নিলাম ম্যাক্সিমাম যতটুকু দেওয়া সম্ভব তার উপরে সেই টর্ক কন্ডিশনে যে টাউ ম্যাক্স সেটা বের করেছিলাম এবং সেই অবস্থায় আসলে স্লিপটা কেমন হবে সেটা আমরা বের করেছিলাম। টর্ক ম্যাক্স এই যে স্লিপ সেই অবস্থায় স্লিপটা ছিল এবং এই স্লিপটা দেখি আমরা সেই স্লিপটা কিন্তু R2 এর সাথে প্রপোর্শনাল R2 এর কোন স্লিপে গিয়ে আমরা ম্যাক্সিমাম টর্ক পাবো সেটা রোটর রেজিস্ট্যান্স R2 এর সাথে রিলেটেড লিনিয়ারলি রিলেটেড। আচ্ছা এটা হচ্ছে টর্ক ইনডিউস যেটা সরি টর্ক ম্যাক্স যেটা সেটা এবং টর্ক ম্যাক্স এর ইকুয়েশনে কিন্তু আবার R2 নাই তার মানে কোন একটা মেশিনের যদি দুইটা মেশিনের অন্যান্য প্যারামিটার যেমন সাপ্লাই ভোল্টেজ যদি সেম হয় দুইটা মোটর আমি নিলাম দুইজনের সাপ্লাই ভোল্টেজ সেম তার মানে বি থেভেনিন সেম হবে আর থেভেনিন মানে হচ্ছে R1 এবং X1 এর সাথে রিলেটেড। তো এই জিনিসগুলো যদি সেম হয় দুইটা মেশিনের এক্স থেভেনিন সেটাও X1 Xm এগুলোর সাথে রিলেটেড এই জিনিসগুলো যদি সেম হয় তাহলে এবং X2 যদি দুইটা মেশিনের সেম থাকে তাহলে তাদের টর্ক ম্যাক্সিমাম টর্ক দুইজনের সেম হবে যদিও আমরা R2 কে পরিবর্তন করতেছি R2 পরিবর্তন করলেও তাদের ম্যাক্সিমাম টর্ক দুইজনের সেম হবে তবে তাদের টর্ক কিন্তু আবার স্লিপ কিন্তু রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট তার মানে তাদের রোটর রেজিস্ট্যান্স যদি ভ্যারিয়েবল থাকে মানে একজনের রোটর রেজিস্ট্যান্স 2 ওহম আরেকজনের রোটর রেজিস্ট্যান্স যদি 3 ওহম হয় অন্যান্য জিনিস যদি 100% সেম হয় তাদের ম্যাক্সিমাম টর্ক সেম হবে কিন্তু কোন টর্কে গিয়ে কোন স্লিপে গিয়ে সেই ম্যাক্সিমাম টর্কটা আমরা পাবো সেটা কিন্তু আবার ভ্যারিয়েবল ভিন্ন ভিন্ন স্লিপ হয়তো 2% স্লিপে গিয়ে ম্যাক্সিমাম টর্ক পাবো একজনের যেটা হয়তো 5 নিউটন আরেকজনেরও ম্যাক্সিমাম টর্ক 5 নিউটন মিটার পাবো কিন্তু সেই স্লিপটা হবে 5% হয়তোবা মানে ভ্যারিয়েবল স্লিপে গিয়ে পাবো কিন্তু ম্যাক্সিমাম টর্ক আবার সেম থাকবে যেটা আমরা গ্রাফে যখন প্লট করবো তখন আমরা দেখতে পাবো এটা বলেছিলাম। আরেকটা হচ্ছে আমরা স্টার্টিং টর্কের ইকুয়েশনটাও আমরা বের করছিলাম স্টার্টিং টর্কটাও কিন্তু R2 এর সাথে রিলেটেড স্টার্টিং টর্ক ভ্যারি করবে R2 আমরা বেশি দিলে স্টার্টিং টর্ক বাড়বে R2 যদি কম দেই স্টার্টিং টর্ক হচ্ছে কমে যাবে এই প্যারামিটার এই জিনিসটাকে আমরা ব্যবহার করে কিন্তু অন রোটর মোটরটাকে বানাতে গিয়ে তখন আমরা এডিশনাল রেজিস্ট্যান্স লাগাই রোটরে লাগাই আমরা স্টার্টিং টর্কটাকে ইমপ্রুভ করি স্টার্টিং টর্ক ইমপ্রুভ করার ফলে কি হবে মেশিন কিন্তু নরমাল অবস্থায় স্টার্ট করতে আমাদের মেশিনের জড়তা আছে স্টার্ট করতে কষ্ট হয় প্লাস যদি মেশিনের উপর একটা লোড আমি লাগাই দিই এই অবস্থাতে মেশিনকে যদি আমি স্টার্ট করতে চাই তার জন্য কিন্তু কষ্ট হবে তাকে সেই পরিমাণ স্টার্টিং টর্ক জেনারেট করতে হবে যাতে সে নিজেকে ঘোরাতে পারে প্লাস লোডকে সহ ঘোরাতে পারে তো একটা মিনিমাম স্টার্টিং টর্ক তার লাগে আমরা R2 যদি বেশি দিয়ে দেই তাহলে কি হবে স্টার্টিং টর্কটা আমরা বাড়াইতে পারবো তাহলে ইজিলি মোটরটা লোডেড কন্ডিশনে স্টার্ট হতে পারবে এটার একটা উদাহরণ আমরা দিয়েছিলাম লিফট যদি হঠাৎ বন্ধ হয়ে যায় চালু হয়ে যায় তখন আমাদের কি ধরনের লিফটের পাওয়ার সাপ্লাই হঠাৎ কাট অফ হয়ে আবার যদি আমরা টার্ন অন করি তখন কি ধরনের সমস্যা হবে হলে আমরা কিভাবে এটা সলভ করতে পারি R2 চেঞ্জ করে ওকে এটা গেল আমাদের সিচুয়েশন এখন আমরা আজকে নেক্সট টপিকে যাব সেটা হচ্ছে এখন তাদের দেখতে কেমন হবে টর্ক ইনডিউসডকে যদি আমি গ্রাফে প্লট করি ম্যাক্সিমাম কি রকম হবে স্টার্টিং টর্ক কোথায় কিভাবে আমি গ্রাফে দেখতে পাবো গ্রাফিক্যালি আমি দেখব সেটা কি সেটা হচ্ছে এখানে আমি একটু এক্সপ্লেইন করছি গ্রাফটা কেন এমন আসে কিভাবে আসে সেই জিনিসটা দেখব তো গ্রাফে আমরা যেটা প্লট করব সেটা হচ্ছে একটা মোটরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মোটরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কি মোটরে আমরা মেকানিক্যাল পাওয়ার আউটপুট পাচ্ছি এবং লোড ভ্যারি করতেছি লোডের সাথে সাথে আমাদের স্পিড ভ্যারি করতেছে বা স্লিপও ভ্যারি করতেছে তো আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভে কি থাকবে এক পাশে ওয়াই এক্সিস বরাবর থাকবে কি পরিমাণ টর্ক ইনডিউসড হচ্ছে এবং
এক্স এক্সিস বরাবর থাকবে কি পরিমাণ স্পিড আমরা ভ্যারি করতেছি, মানে লোড কিরকম, এটা আসলে অন্য ভাষায় বলা যায় স্পিড ভ্যারি করতেছে কেন, লোড ভ্যারি করতেছে দেখে। তো সেই হিসেবে লোড আমরা ভ্যারি করতেছি, টর্ক কিরকম আমাদের কিভাবে জেনারেট হচ্ছে বা কি অবস্থা হচ্ছে। আচ্ছা, এখন দেখি প্রথমে মেশিনটাকে আমরা স্টার্ট করার পরে মেশিনে কোনো লোড দিলাম না, অথবা লোড দিলেও খুবই সামান্য পরিমাণ লোড আসছে। এই অবস্থাতে আমরা কয়েকবারই ডিসকাস করছি মেশিনটা ফ্রিলি রান করবে, খুব ইজিলি খুব ফাস্ট রান করবে। সেই রানিং অবস্থাতে তার স্পিডটা অলমোস্ট সিনক্রোনাস স্পিডের সমান হবে, প্রায় কাছাকাছি, 100% ইকুয়াল না হলেও প্রায় কাছাকাছি অবস্থায় পৌঁছাবে। তো বোঝা যাচ্ছে এই দুটো স্পিড যদি প্রায় সমান হয় তাহলে আমাদের স্লিপ যেটা আসবে স্লিপটা কিন্তু খুবই লো আসবে। তো স্লিপ যদি লো আসে আমরা এই 1 নাম্বার ইকুয়েশনের দিকে তাকাবো, এই অবস্থাতে টর্ক কি পরিমাণ জেনারেট হবে। এই অবস্থাতে টর্ক জেনারেট হবে, দেখি আমরা কি কি চেঞ্জ হবে। এই ইকুয়েশনে ভি থেভেনিন আসছে, যেহেতু সাপ্লাই ভোল্টেজ আমাদের ফিক্সড, আমরা সাপ্লাই ভোল্টেজ দিছি, ভি থেভেনিন অলমোস্ট ফিক্স থাকবে। এখানে আমাদের আচ্ছা, তার আগে আমি একটু দেখাই ইকুয়েশনটাকে আমি একটু সোজা করে করব যাতে আমাদের হিসাবে সুবিধা হয়। সেটা কি, উপরে নিচে আমরা এস স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি এই ইকুয়েশনটাতে। এই যে 1 নাম্বার ইকুয়েশনটাতে উপরে নিচে এস স্কোয়ার দিয়ে স্লিপ স্কোয়ার দিয়ে গুণ করব, করে ফেললে যেটা হবে এখানে কি হবে, নিচে এস আছে উপরে এস স্কোয়ার আছে, কাটাকাটি যে উপরে এস থাকবে একটা। সেটাই আমি ইকুয়েশনে লিখলাম, দেখো 3s ভি থেভেনিন স্কোয়ার r2, আর নিচেও যখন এস স্কোয়ার দিয়ে গুণ করব সেটা এস আর থেভেনিনের পাশে চলে আসবে, আর r2 কে এস দিয়ে গুণ করলে এস দিয়ে গুণ করলে এস কাটাকাটি যাবে। আমার ইকুয়েশনটা আসবে এরকম, দেখো স্কোয়ারের ভিতরে ঢুকায় ফেলাম, এস স্কোয়ার দিয়ে গুণ করে এস আর থেভেনিন প্লাস r2 হোল স্কোয়ার এস আর x2 প্লাস x থেভেনিন হোল স্কোয়ার, এই পুরো জিনিসটা আমার থাকবে। এটা হচ্ছে টর্ক ইনডিউসড ইকুয়েশনটাকে অন্য ফর্মে আমি একটু লিখলাম, স্লিপের সাথে স্লিপটাকে আমি আসলে উপরে স্লিপটা আনতে চাচ্ছিলাম, এই এসটাকে আনতে চাচ্ছিলাম, এই জন্য এইভাবে করে আমরা লিখলাম। এখন যখন আমরা লাইটলি লোডেড বা নো লোড কন্ডিশনে আসি, স্লিপ আমাদের খুবই ছোট, স্লিপ যখন খুবই ছোট হবে এই নিচের প্যারামিটার দিকে আমরা তাকাই, স্লিপ যখন খুবই ছোট তখন এস এক্স থেভেনিন আর এস এক্স টু, স্লিপ ছোট মানে কি, স্লিপের পরিমাণ ধরো হতে পারে 0.1%, খুবই ছোট, 0.1% মানে কিন্তু 0.001, এস হবে হচ্ছে 0.001। এটা দিয়ে যদি আমি গুণ করি যে কোনো ভ্যালুকে, এক্স থেভেনিন এক্স টু এমনিতেও খুব বড় কোনো ভ্যালু না, স্ট্যান্ডার্ড একটা ভ্যালু, এটা যদি গুণ করি এই পুরো টার্মটা কিন্তু খুবই ছোট হবে, খুব লো একটা ভ্যালু দিয়ে, দশমিকের পরে একটা লো ভ্যালু দিয়ে আমি গুণ করলাম, এই টার্মটা খুব ছোট হবে। প্লাস এই যে এক্স টুর দিকে তাকাই, এই এক্স টু কিন্তু আবার 2πfl, তোমাদের যদি মনে থাকে আমাদের x2 ছিল 2πfrl, এই fr-টা কি, fr ইকুয়াল টু হচ্ছে s fs, s যদি হয় 1.1% তার মানে হচ্ছে 0.001, তাহলে 0.001 ইনটু ধরলাম আমাদের সিস্টেমের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, সেটা কত আসবে 0.05 হার্টজ। কত কম, ফ্রিকোয়েন্সি যখন খুব কম তখন x2 এর ভ্যালু ভেরি ভেরি লো হবে, x2 এর ভ্যালু ভেরি ভেরি লো, s x থেভেনিন প্লাস x2 0.001 প্লাস সামথিং লো একটা ভ্যালু করলে এই ভ্যালুটা কিন্তু খুবই লো হবে, অলমোস্ট আমরা একটা জিরো ভ্যালু, খুবই লো ভ্যালু হিসেবে আমরা এটাকে ধরতে পারবো। আচ্ছা, এটা গেল, তার মানে এই টার্মটা আমাদের খুবই কম হয়ে যাবে। আমাদের এই টার্মটা দেখো, এই টার্মটা খুবই লো হবে, এই যে এই টার্মটা আমাদের খুবই স্মল একটা ভ্যালু হবে। আর তাহলে একটা স্মল ভ্যালু আমরা জানি আর একটা লার্জ ভ্যালু যদি যোগ করি, তাদের স্কোয়ার করতেছি কিন্তু তাহলে স্মল ভ্যালুটা আরো ছোট হয়ে যাবে, আমরা জানি দশমিক একটা সংখ্যাকে স্কোয়ার করলে আরো স্মল হয়ে যায়, তাহলে এখানে থাকবে কি লার্জ ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু লার্জ ভ্যালুটা থাকবে, তার মানে এই টার্মটা আমাদের থাকবে। আচ্ছা, এখন এই অবস্থা যদি হয় তাহলে সিস্টেমে আমাদের শুধু আর এস আর থেভেনিন প্লাস
R2 থাকবে। আবার আরেকটু যদি আমি ডিসকাস করি, S RThevenin প্লাস R2 কিন্তু মধ্যে S যেহেতু RThevenin কে S দিয়ে গুণ করতেছি, S খুবই স্মল একটা ভ্যালু, তাহলে R2 তার তুলনায় বড় হবে। এখানে থাকবে কি শুধুমাত্র R2 থাকবে, নিচে শুধুমাত্র R2 থাকবে, এই R2 টা শুধুমাত্র আমাদের নিচে থাকবে। তাহলে R2 স্কয়ার নিচে থাকতেছে R2 স্কয়ার, এই কথাগুলো এখানে আমি লিখছি, এ হচ্ছে বড় এটা জিনিসগুলো। তাহলে নিচে R2 স্কয়ার থাকবে, R2 কাটাকাটি যাবে, নিচে R2 থাকবে। আমার টর্ক ইনডিউসড এর ইকুয়েশনটা অ্যাপ্রক্সিমেটলি হবে 3s VThevenin স্কয়ার বাই R2। এটা হলো অ্যাপ্রক্সিমেট একটা, এই সিচুয়েশনে লাইক আমাদের স্লিপ খুব ছোট, এই সিচুয়েশনে টর্ক ইনডিউসকে অ্যাপ্রক্সিমেটলি আমি এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো R2 যদি কনস্ট্যান্ট হয়, VThevenin যদি কনস্ট্যান্ট হয়, তাহলে টর্ক ইনডিউসড এই সময়টাতে লো স্লিপে টর্ক ইনডিউস যেটা হচ্ছে সেটা স্লিপের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। স্লিপ যদি 0.1 থেকে 1% যায়, 0.1% থেকে 1% যায়, মানে 10 গুণ যদি স্লিপ হয়, টর্ক ইনডিউসডও সেই সময়টাতে 10 গুণ হবে। এক সময় যদি 5 থাকে, 5 নিউটন মিটার থাকে, বাকি সময়টাতে সে 50 নিউটন মিটারে পরিণত হবে। মানে মোটামুটি লিনিয়ার একটা রিলেশনশিপ এদের মধ্যে থাকবে। আচ্ছা, এখন লিনিয়ার যদি রিলেশনশিপ থাকে, এখন আমি কি করব, এই সময় গ্রাফটাকে প্লট করব যে স্লিপ লো এই অবস্থাতে। তো আমরা গ্রাফ যখন প্লট করি তাহলে স্লিপের রেসপেক্টে আসলে প্লট করি না, প্লট করি স্পিডের রেসপেক্টে, যে রোটরের স্পিড 0 থেকে ns পর্যন্ত আমি ভ্যারি করতেছি, টর্ক ইনডিউস সেই সময় কিভাবে ভ্যারি করব। স্লিপ লো থাকা মানে কি, যদি স্পিড 0 থেকে ns হয়, এটা কিন্তু nr এর স্পিড, এই স্পিডটা যে লিখতেছি আমি এটা কিন্তু nr, সরি, এই যে ns স্পিড 0 থেকে ns কি স্পিড, রোটরের স্পিড, রোটরের স্পিড এক সময় 0, সেখান থেকে ভ্যারি করে করে ns পর্যন্ত যদি আনি, তাহলে টর্ক ইনডিউসড এর পরিমাণ কি হবে। তো সেই অবস্থায় স্লিপ কি হবে, যখন রোটর স্পিড আমি জানি 0, তখন স্লিপ হয় 1, রোটর স্পিড যখন একদম ns এ পৌঁছায় যায় যদি কখনো, তাহলে তখন স্লিপ হবে 0। তার মানে স্লিপটা উল্টা দিকে, স্পিড যেখানে 0 থেকে ns হচ্ছে বাড়তেছে যে ডিরেকশনে, স্লিপ সে তার উল্টা ডিরেকশনে বাড়তেছে, মানে 0 থেকে এই দিকে 1 এ বাড়তেছে। তার মানে কি এই জায়গাটা হচ্ছে লো স্লিপ রিজিয়ন, এই জায়গাটাতে স্লিপের পরিমাণ এই জায়গা বরাবর কিন্তু স্লিপ লো, আস্তে আস্তে স্লিপের পরিমাণ এদিকে বাড়তেছে। তো গ্রাফে আমরা যেহেতু এখন লো স্লিপ নিয়ে ডিসকাস করতেছি, গ্রাফের এই জায়গাটা হবে লো স্লিপ রিজিয়ন। দেখো গ্রাফটা একদম লিনিয়ার রিলেশনশিপ, লিনিয়ার কি, স্লিপের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে, এই বরাবর কিন্তু স্লিপ বাড়তেছে, স্লিপের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে, দেখো টর্কের পরিমাণও ধীরে ধীরে বাড়তেছে। তার মানে একদম লিনিয়ার একটা রিলেশনশিপ পাবো। এখানে আমি একটু গ্রাফ টাইপ, কার্ভ টাইপের হয়ে গেছে, কারণ আমরা কিন্তু লিনিয়ার রিলেশনশিপ যেটা পাইছি সেটা কিন্তু অনেক কিছু অ্যাপ্রক্সিমেট ধরে, সার্কিটে কিন্তু আরো অন্যান্য প্যারামিটার ছিল যেগুলো এজ ডিপেন্ডেন্ট, সো 100% লিনিয়ার আসলে হয় না, মোটামুটি একটা ইনক্রিজিং রিলেশনশিপ, যে একজন বাড়লে আরেকজনও বাড়তেছে, এই টাইপের একটা ইনক্রিজিং রিলেশনশিপ তারা বজায় রাখে। আচ্ছা, এইটাই বললাম, লো স্লিপ নিয়ে আমরা ডিসকাস করছি, এরপর স্লিপ আমরা পরে বাড়াবো, মানে কি আমরা লোড বাড়াবো, লোড বাড়ালে রোটরটা আস্তে আস্তে ঘুরবে, স্লিপের পরিমাণ বেড়ে যাবে, তখন আবার কি হবে দেখবো। আচ্ছা, এই অবস্থাটা শেষ করে ডিসকাশন, সেটা কি টর্কটা স্লিপের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে এই অবস্থাতে। R2 যেটা, সেটা SX2 এর চেয়ে অনেক বড় হবে, সেটা তো এক্সপ্লেন করলাম কেন। এবং যেহেতু রোটর সার্কিটে দেখো রোটর রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্সের তুলনায় অনেক বড়, তাহলে কি হবে, আমরা একটা সিরিজ সার্কিট যদি কল্পনা করি, আমাদের কাছে একটা সিরিজ সার্কিট আছে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ইন্ডাকট্যান্স। তো ইন্ডাকট্যান্সের তুলনায় R2 প্লাস JX2 এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। ইম্পিডেন্স যদি এটা হয়, তাহলে ইম্পিডেন্সকে অ্যাপ্রক্সিমেটলি আমরা R2 লিখতে পারি, যেহেতু X2 খুবই ছোট, অ্যাপ্রক্সিমেটলি যদি R2 লিখি তাহলে ER ডিভাইডেড বাই IR ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু R2 হবে। তা যদি হয় তাহলে সার্কিটটাকে আমি কি বলতে পারি, সার্কিটটা অলমোস্ট রেজিস্টিভ সার্কিট, রেজিস্ট্যান্স এখানে কাজ করবে, রেজিস্টিভ সার্কিট, সার্কিটে IR এবং ER ইন ফেজে থাকবে, এই কথাগুলাই আমি আবার ওই পিডিএফটাতে শেয়ার করব।
দেখো এখানে দেখো আমাদের আইআর ইজ অলমোস্ট ইন ফেজ আর ইজ অলমোস্ট ইন ফেজ উইথ ইয়ার। ইয়ার আইআর হচ্ছে খুবই আরেকটা হচ্ছে যেহেতু খুব স্পিডে রোটরটা ঘুরতেছে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কিন্তু খুব কম হবে। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স খুব কম হবে, মানে যেহেতু সময়ের সাথে সাথে প্রায় একদম বরাবর যেহেতু অবস্থান করতেছে, তো বেশি চেঞ্জ হবে না ফ্লাক্সে, যা কাট করতেছে ফিক্স, মোটামুটি ফিক্স থাকবে, ফিক্স থাকবে না, কিছু তো চেঞ্জ আসবে, তো কিন্তু সেটা খুব কম চেঞ্জ, যার কারণে ইয়ার যেটা ভোল্টেজ তৈরি হবে সেটা কিন্তু খুবই স্মল ভ্যালু হবে। তো ফাই আর, তো এই অবস্থা যদি আমাদের হয় তাহলে দুইজনের মধ্যকার যে অ্যাঙ্গেল, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল খুব ছোট হবে, সেটা হলো কস থিটা আর, তার মানে তাদের কোসাইন হবে কি, কোসাইন বড় হবে, থিটা যদি ছোট হয় কস থিটা বড় হবে। আর ফ্লাক্স যেটা তৈরি হবে আইআর এর জন্য, যে ফ্লাক্সটা তৈরি হইতেছে সেই ফ্লাক্সটাকে আমরা ফাইআর বলি অথবা ফ্লাক্স ডেনসিটি বিআর বলি, দুইটাই খুব ছোট হবে। এটা আমরা গ্রাফে যদি দেখাই, এই জিনিসটা তোমরা চ্যাপম্যানের বইতে পাবা, এই গ্রাফগুলা গ্রাফে পুরোটাই দেওয়া আছে। আমি মোটামুটি আস্তে আস্তে আগাচ্ছি যে স্লিপ যখন কম তখন কি হচ্ছে, স্লিপ যখন আরেকটু বাড়লো তখন কি হবে, স্লিপ যখন পুরোপুরি হাই হয়ে গেল তখন কি হবে, প্রতিটা সিচুয়েশনে ভেঙে ভেঙে দেখায়, পরে আমি একটা কার্ভ ডেভেলপ করবো। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমাদের স্লিপ বিআর যখন আমাদের দেখাচ্ছে স্লিপ এই জায়গাটাতে হচ্ছে লো স্লিপ, স্লিপ হচ্ছে জিরোর কাছাকাছি রিজিয়ন এই জায়গাটাতে, তখন বিআরটা খুব জিরোতে, বিআর খুব কম থাকবে। স্লিপ যখন জিরো তার মানে কি আমাদের দুইজনের স্পিড প্রায় সমান হয়ে গেছে, তার মানে ফ্লাক্স তেমন কাট করবে না, ভোল্টেজ তেমন ইনডিউসড হবে না, কারেন্ট তেমন ফ্লো করবে না, তাহলে বিআর এর পরিমাণ খুব লো হবে। স্লিপ আস্তে আস্তে বাড়বে, দুজনের মধ্যে যত গ্যাপ বাড়বে স্পিডের, তত তাদের ভোল্টেজ ফ্লাক্স বেশি করে চেঞ্জ হবে এবং ভোল্টেজ বেশি ইনডিউসড হবে, কারেন্ট বাড়বে, সো আমাদের ফ্লাক্সের পরিমাণটাও বাড়বে। যে এরকম টাইপের টর্কের মতোই অলমোস্ট একটা রিলেশনশিপ, ইনিশিয়ালি দুইজন একই রকম রিলেশনশিপ শো করবে। কস থিটার ক্ষেত্রে কিন্তু ইনভার্স রিলেশনশিপ হবে। দেখো কস থিটার ক্ষেত্রে কিন্তু কস থিটা বাড়তেছে, স্লিপ কস থিটা ইনিশিয়ালি বেশি, কিন্তু যত আমাদের গ্যাপ বাড়বে দুইজনের তখন ইয়ার আইআরটাও বাড়বে, এবং এট দ্য সেম টাইম ইয়ার আইআর যখন বাড়তেছে তখন কিন্তু স্লিপ যখন বাড়ে তখন কি হবে আমাদের স্লিপ যখন বাড়বে তখন কিন্তু আমাদের রোটরের এক্স টুর পরিমাণটাও বাড়বে, কারণ এস এস দিয়ে গুণ হচ্ছে, রোটর 2πf/L যেটা দেখালাম সেখানে কিন্তু এস দিয়ে গুণ হচ্ছে, তার মানে রোটর সার্কিটের R2X2 পরিমাণ, মানে R2 তো আগে বেশি ছিল, এখন X2 আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই অবস্থাতে X2 বাড়া মানে কি আমাদের সিস্টেমটার থিটার পরিমাণ, মানে আইআর এর মধ্যে অ্যাঙ্গেল বাড়তে থাকবে, কস থিটার পরিমাণ, তখন অ্যাঙ্গেল বাড়া মানে কস থিটার পরিমাণ কমতে থাকবে। ইনভার্স রিলেশনশিপ, প্রথমে অনেক বেশি আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে লো স্লিপ রিজিয়নে তিনটা কেস, কি কি কার্ভ দেখলাম। এবার মোটরটাকে আমি একটু লোডেড করলাম, নো লোড থেকে একটু লোড বেশি দিলাম, ফুল লোডের চেয়ে একটু বেশি হয়তো দিলাম। তো ফুল লোড আসলে দেখবা মোটরটা ফুল লোড হওয়া মানে মোটরটা হচ্ছে খুব রেটেড লোড, যেটা ফুল লোড বলতে বুঝে মোটরটা রেটেড কন্ডিশনে কত লোড টানবে সেটা সাধারণত দেখা যায় ইয়ার কাছাকাছি থাকে, এমন একটা লোড কন্ডিশন যখন স্পিডটা এনএস এর মোটামুটি কাছাকাছি থাকে, যেমন 3000 যদি এনএস হয়, 3000 রোটেশন পার মিনিট, তোমরা দেখবা 2800 হচ্ছে হয়তো রোটরের স্পিড, রেটেড অবস্থায় রেটেড লোডে রোটরের স্পিড থাকবে 2800। তো তখনও আমরা কিন্তু স্লিপ মোটামুটি লো এর দিকে আছে, এটাকে আমরা মডারেট স্লিপ বলতে পারি, যে স্লিপ আগের তুলনায় একটু বাড়ছে। তো মডারেট স্লিপ অবস্থায় স্লিপ যেহেতু মডারেট, এফআর এর পরিমাণ একটু হাইয়ার হবে, দুইজনের মধ্যে রিলেটিভ স্পিড বাড়বে, রিলেটিভ স্পিড বাড়লে রোটর ফ্রিকোয়েন্সিটাও বাড়বে, এস এটা থেকে পাচ্ছি আমরা। তো রোটরের স্লিপটা হচ্ছে আমাদের, রোটরের ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, স্লিপ যদি বাড়ে, তাহলে অটোমেটিক X2 পরিমাণটাও কিন্তু আমাদের বেড়ে যাবে, কারণ X2 আসলে SX2,
তো Sx2 যদি বাড়ে তাহলে R2 কে আগের মতো আমি আর বাড়তি বলতে পারবো না। R2 আর Sx2 প্রায় সিমিলার রেঞ্জে চলে আসবে। একজন যদি 50 ওহম হয় আরেকজনও এরকম 10 থেকে 50, 60, 70 এরকম 100-র মধ্যে একটা রেঞ্জ থাকবে, সেম ম্যাগনিটিউডে মোটামুটি থাকবে। একজনকে অপরজনের সাথে ডিসকার্ড করে আমরা ফেলতে পারবো না। আচ্ছা, এখন এই অবস্থাটা যদি হয় তাহলে টর্ক ইনডিউস যে ইকুয়েশনটাতে আমরা যাই, তখন আমরা টর্ক ইনডিউসড ইকুয়েশনটাতে যদি আমরা যাই দেখবা তখন ওই নিচের টার্মগুলোকে আর বাদ দেওয়া যাচ্ছে না। নিচের টার্মগুলোকে বাদ দিয়ে দিয়ে একবারে যে R2 আনছিলাম, R2 না এনে আমি এটা ভাবতে পারি যে Sx2 যেটা অলমোস্ট R2 প্রায় সমান, তাহলে নিচে 2R2 মতো থাকবে। যার কারণে আচ্ছা এভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে দেখবা টর্ক ইনডিউসড এর পরিমাণ আগে যেভাবে লিনিয়ারলি ফাস্টার বাড়তেছিল এবার তা হবে না, আস্তে আস্তে তাদের বাড়ার পরিমাণ কমে যাচ্ছে, কারণ নিচে এই Sx2 টার্মটা থাকার জন্য। তো তখন আমরা দেখব কার্ভটার অবস্থা কি দাঁড়াবে। হলো মডারেট স্লিপ রিজিয়নে কার্ভটা আমাদের দেখা যাবে। দেখো এই জায়গাটা কিন্তু অলমোস্ট লিনিয়ার, আর তারপরে কিন্তু কার্ভটা আস্তে আস্তে আমাদের একটু একটু কমে গেছে, মানে আগের মতো স্ট্রেইট লাইনে বাড়তেছিল সেটা আর এখন হচ্ছে না, এখন কিছুটা কার্ভেচার আমাদের দেখা যাচ্ছে। তো এটাকে এই রিজিয়নটাকে এটা লো স্লিপ রিজিয়ন, তারপর রিজিয়নটাকে আমরা বলছি মডারেট স্লিপ রিজিয়ন। আচ্ছা, এখন এটা গেল এই অবস্থাতে আমাদের কি কি বৈশিষ্ট্য দেখবো। একটা, টর্ক এখন ডাইরেক্টলি এস এ প্রপোর্শনাল না। R2 এবং Sx2 এখন আগের মতো R2 অনেক বড় না, দুইজন প্রায় সেম অর্ডার অফ ম্যাগনিটিউডে আছে, যার কারণে ওই যে আমি একটা ব্যাখ্যা দিলাম cos থিটা আরটা কিন্তু ER এবং IR এর মধ্যে যে ER ইনক্রিজ করবে স্লিপের সাথে সাথে IR ইনক্রিজ করবে, এবং ER IR এর মাঝখানে আগে যে ইন ফেজে ছিল বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল সেই অবস্থাটা এখন আর থাকবে না, ওদের মধ্যে অ্যাঙ্গেলটা এখন বাড়বে। তার মানে কি কারেন্টটা আসলে এখন ল্যাগিং কন্ডিশনে চলে যাবে, কারেন্টটা আমাদের এখন ল্যাগিং কন্ডিশনে চলে গেল। কস তাহলে কি হবে, থিটার পরিমাণ যদি বাড়ে কস থিটা তাহলে কি হবে, কমে যাবে, কস থিটা কমে যাবে। এখন গ্রাফে আমরা যদি এগুলো দেখি, দেখো বিআর এর পরিমাণ কিন্তু আরো বাড়বে, স্লিপ যত বাড়াবো তাদের মধ্যে স্পিড যেহেতু বেড়ে গেছে, সরি রিলেটিভ স্পিড যেহেতু বেড়ে গেছে, তাদের ফ্লাক্স কাটের পরিমাণ বাড়বে, কারেন্ট বেশি তৈরি হবে, কারেন্ট বেশি যদি ভোল্টেজ বেশি ইনডিউসড হবে, ভোল্টেজ ইনডিউসড হলে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে বিআর বাড়বে। সো মডারেট স্লিপেও আগের মতো একটা রিলেশনশিপ দেখবো, যে স্লিপ আস্তে আস্তে বাড়তেছে, আমাদের বিআর পরিমাণও বাড়তেছে। আর এখানে তার উল্টাটা দেখবো, স্লিপ বাড়তেছে, আমার কস থিটা আর এর পরিমাণ আস্তে আস্তে কমতেছে। আচ্ছা, এটা গেল দুইটা সিচুয়েশন। এবার নেক্সট সিচুয়েশন আসি, স্লিপ যখন অনেক বেশি হবে কখন হবে, আমি লোড বাড়াতে 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 অনেক হেভিলি লোডেড করে ফেললাম মেশিনটাকে। হেভিলি লোডেড করলে মেশিনের স্পিড আস্তে 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 কমতে থাকবে, কমে যাওয়া মানে স্লিপের পরিমাণ বাড়তে থাকা, হাই স্লিপ রিজিয়ন। এই রিজিয়নকে আমরা বলতেছি হাই স্লিপ রিজিয়ন। হাই স্লিপ রিজিয়নের রোটর ফ্রিকোয়েন্সি অনেক হাই হবে, X2 পরিমাণ বাড়বে কারণ রোটর ফ্রিকোয়েন্সির সাথে সে ডিপেন্ডেন্ট, X2 পরিমাণ বাড়বে, Sx2 পরিমাণও বাড়বে। টর্ক ইনডিউসড এর ইকুয়েশনে যদি এই জিনিসগুলো আমরা ধরি, দেখো আবার ব্যাক করতে করি আমরা টর্ক ইনডিউসড এর ইকুয়েশনটাতে। এই ইকুয়েশনটাতে দেখো এখানে আমাদের সবচেয়ে বড় টার্ম কোনটা, R2 তো আগের মতোই, S আর থেভনিন আছে আমাদের, Sx থেভনিন আছে, Sx2। Sx2 এদের সবার মধ্যে সবচেয়ে বড় হবে হচ্ছে Sx2, কারণ S এর পরিমাণও অনেক বাড়ছে আমাদের, X2 পরিমাণও হচ্ছে আমাদের অনেক গুণ বেড়ে গেছে, যার কারণে অ্যাপ্রক্সিমেটলি নিচে থাকবে Sx2। তো এটাকে তো আবার স্কয়ার করছি, তাহলে S স্কয়ার X2 স্কয়ার থাকবে নিচে। S স্কয়ার X2 স্কয়ার নিচে থাকবে, S আর S উপরে নিচে S কাটাকাটি করে নিচে শুধু S থাকবে। বাকি টার্মগুলো যদি মোটামুটি আমরা ধরে নেই যে ইগনোর করলাম, আসলে ইগনোর করা যায় না তাই না, আমরা X2 তো বারবারই দেখতেছি X2 টা S এর সাথে ডিপেন্ডেন্ট, সো এটাকে আসলে ইগনোর করা যায় না। তারপরেও আমরা ভাবলাম যে জিনিসটাকে কার্ভটা যার জন্য আমরা আসলে ইনভার্সলি প্রপোর্শনালের কার্ভ যেরকম সেরকম পাবো না এই X2 এর একটা রিলেশনশিপ থাকার কারণে। তো ধরে নিলাম যে X2 মোটামুটি কনস্ট্যান্ট আছে, যদি ধরে নিই তাহলে দেখবো যে টর্ক ইনডিউসড হচ্ছে 1/s এর সাথে অ্যাপ্রক্সিমেটলি রিলেটেড থাকতেছে।
যদি আমরা একদম এই কার্ভটাকে যদি তোমরা গ্রাফে প্লট করো, টাউ ইনডিউস প্রপোর্শনাল টু 1/s, এই কার্ভ এটাকে যদি আমরা লাইক হচ্ছে y ইকুয়াল টু 1/x, এই ইকুয়েশনটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে যে কার্ভ পাবো সেই কার্ভটা আসলে পাওয়া যায় না। তবে এরকম একটা ডিক্রিজিং অবস্থা, যে স্লিপ বাড়তেছে টর্ক কমতেছে, এই রিলেশনশিপটা আমরা পাবো। আচ্ছা, এখন আমাদের কার্ভটা দেখো, কার্ভটা কি দাঁড়াবে, এই যে স্লিপটা বাড়তেছে একটা নির্দিষ্ট টর্কে আসার পরে, যখন স্লিপটা অনেক হাই হয়ে যাচ্ছে তখন স্লিপ বাড়ার সাথে সাথে টর্কটা দেখো আস্তে আস্তে কমতেছে। টর্ক কমতে 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 টর্ক এক সময় স্লিপ একদম যখন 1 হয়ে যাবে, মেশিনটা আর ঘুরতে পারতেছে না, এই অবস্থাতে টর্ক থাকবে এই পরিমাণ। সেই টর্কটাকে আমরা বলি স্টার্টিং টর্ক। কেন বলি স্টার্টিং টর্ক? কারণ স্টার্টিং এও কিন্তু টর্ক এই পরিমাণই থাকে। মেশিনটা লোডেড হতে হতে যখন লকডাউনে চলে যাবে, তার মানে কি মেশিনের রোটরটা একদম স্টপড আছে, এটা একটা সিচুয়েশন, সেই অবস্থার টর্ক। আর মেশিনটা যখন স্টার্ট হয় নাই, জাস্ট আমি পাওয়ার সাপ্লাই দিলাম, সেই অবস্থা কিন্তু একই সিচুয়েশন দুইটা। পাওয়ার সাপ্লাই আছে স্টেটরে, রোটরটা ঘুরতেছে না, প্রথমে জাস্ট ঘুরে মানে এখন ঘোরা শুরু হয় নাই, সেটা হলো স্টার্টিং, আর পরে হচ্ছে আমি লোড বাড়াই তাকে শাটডাউন করে মানে লক করে রাখছি, তো দুইটাতেই কিন্তু রোটর ঘুরতেছে না। সো একই টর্ক সেই সময় তৈরি হবে, দুই সিচুয়েশনে একই টর্ক তৈরি হবে, সেই টর্কের নাম আমরা দিচ্ছি স্টার্টিং টর্ক। এই জায়গাতে এই টর্কটার নাম হচ্ছে স্টার্টিং টর্ক। আচ্ছা, এই অবস্থাতে কি টর্ক ইনডিউসড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/s, sx2 is greater than r2। cos থিটা আর কিন্তু বুঝাই যাচ্ছে ইন্ডাকটিভ অংশটা অনেক বড়, তার মানে cos থিটা আর এর পরিমাণ অনেক কম হবে, থিটা আর এর পরিমাণ অনেক বেশি হবে, cos থিটা আর এর পরিমাণ অনেক কম হবে, কমে আসবে। আর আর আইআর হচ্ছে বাড়বে, সো বিআরও বাড়বে, সেটাই দেখাচ্ছে এখানে। এখানে লো স্লিপ থেকে মডারেট স্লিপে বাড়লো, হাই স্লিপে আরো বাড়লো। আর cos থিটার লো স্লিপে বাড়তি ছিল, মানে একবার 1 এর কাছাকাছি ছিল, আস্তে আস্তে কমতে থাকলো, কমতে কমতে হাই স্লিপে একদম কমে এই অবস্থায় চলে আসলো। আচ্ছা, তোমরা কেউ কোয়েশ্চেন করতে পারতে পারে তোমাদের মাথায় যে এটা কেন জিরোতে পৌঁছালো না, cos থিটার মান কি হতে পারে 1 থেকে একদম 0 পর্যন্ত আসতে পারে, একটু নিজেরা তোমরা চিন্তা করবা কেন জিরোতে আসলো না, কেন একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে গেল। আমরা যখন মেশিনটা একদম লকড সিচুয়েশনে আসলাম তখন cos থিটার মান কিন্তু জিরোতে পৌঁছালো না, এখানে 1 এ ছিল। তবে 1 বলাটাও আসলে ভুল, এখানে আসলে 1 না বলে বলা উচিত ক্লোজ টু 1, লাইক 0.99, ক্লোজ টু 1। এটা আসলে 100% 9 এর সরি 1 এ পৌঁছাইতে পারবে এটা না, কখনোই পৌঁছানো সম্ভব না, 1 এ পৌঁছাবে না, আবার এখানে জিরোতেও পৌঁছাবে না। কেন, এটা তোমরা একটু নিজেরা চিন্তা করবা। ফাইনালি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কেমন হয়, এটাকে আমরা স্পিড বলি অথবা টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স কার্ভও বলে। যেহেতু স্লিপ যদি আমরা ফোকাস করি স্লিপের উপরে তাহলে টর্ক স্লিপ, আর যদি ফোকাস করি স্পিডের উপরে তাহলে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। স্পিড, রোটর স্পিড এখানে হচ্ছে ns, রোটর স্পিড এখানে হলো 0। তো ইনিশিয়ালি কি হচ্ছে আমরা দেখতেছি স্লিপ এখানে হচ্ছে 0, স্লিপ এখানে হচ্ছে 1। তো লো স্লিপ যখন 0 কাছাকাছি তখন আমরা স্ট্রেইট লাইনের মতো অলমোস্ট পাচ্ছি, মডারেট স্লিপ রিজিয়নে আস্তে আস্তে বাড়বে, তারপরে ম্যাক্সিমামে পৌঁছাবো। এই টর্কটাকে যেই টর্কটা ম্যাক্সিমাম, এর একটা নাম আছে, সেটা হচ্ছে পুল আউট টর্ক। এই ম্যাক্সিমাম টর্কে পৌঁছানোর পরে মেশিনটা দেখবা অনেক হাই স্লিপ রিজিয়নে যখন যাবে তখন আমরা কি দেখছি উল্টা রিলেশনশিপ, যে কমা শুরু করে, স্লিপ বাড়তেছে আর টর্কটা কমা শুরু করছে, কমতে কমতে একসময় মেশিনটা শাটডাউনে চলে যায়। এই কথাগুলাই বইয়ের ভাষায় যে জিনিসগুলো আমি লিখলাম সেটাই বিভিন্ন বইতে দেওয়া আছে, চ্যাপম্যানের বইয়ে এখানে কিছু কথা আছে, তারপরে মেহতার বইয়ের কিছু কথা আছে, একই জিনিসই দেখো। এখানে হচ্ছে স্পিডের রেসপেক্টেড প্লট করা হয়েছে একটা নির্দিষ্ট মেশিনের জন্য, যার জন্য স্পিডটাকে মোটামুটি ডিফাইন করা গেছে 1700, এটা মনে হয় 1800 স্পিডের একটা মেশিন, সিনক্রোনাস স্পিড হচ্ছে 1800। সেইটা টর্ক প্লট করলাম, দেখা যাচ্ছে স্টার্টিং টর্ক হচ্ছে 300 নিউটন মিটার। আর ফুল লোড তো তোমাদেরকে একবার বলছিলাম, রেটেড লোডটা সাধারণত এমন থাকে যাতে স্পিডটা সিনক্রোনাস স্পিডের কাছাকাছি রিজিয়নে, দেখো এখানে কিন্তু রেটেড স্পিড হচ্ছে 1750, এই অবস্থাকে আমরা বলি ফুল লোড টর্ক। তার মানে মেশিনটা কাজ করে কি আসলে এই জায়গাটাতে, কার্ভের অনেক জায়গা আছে, এই পুরো রিজিয়নে আমরা আসলে কাজ করি না। তোমরা যখন এক্সপেরিমেন্ট করছো, যদি এক্সপেরিমেন্ট করে থাকো ইন্ডাকশন মোটরের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভের,
স্লিপ রিং মোটর একটা এক্সপেরিমেন্ট করার কথা, যদি করে থাকো তখন দেখবা আমরা কার্ভের আসলে অল্প একটু অংশ নিয়ে কাজ করি, এতটুকু যে যে ডেটা পয়েন্টটা আসে সেটা আসলে এতটুকু জায়গা, এখানকার 3টা পয়েন্ট আমরা পাই, আমরা এই পুরা পয়েন্টটা কোনোটাই পাই না, এই পুরা কার্ভটা পাই না। এখানেও একটু ডিসকাস করা হয়েছে লো স্লিপে কি হয়, মডারেট স্লিপে কি হয়, হাই স্লিপে কি হয়, এখানেও কমেন্ট করা হচ্ছে, চ্যাপম্যানের বই থেকে এটা নেওয়া। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটু এডিশনাল, যে আমার কার্ভটাতে আমি যে ছবিটা আঁকলাম সেই ছবিটা ছিল এতটুকু জায়গা, এই জায়গাটার নাম আমরা দিচ্ছি মোটরিং রিজিয়ন। এই অবস্থাতে মেশিনটা মোটর হিসেবে কাজ করছে। এখন ধরলাম মেশিনটা তো ঘুরতেছিল, এই অবস্থাতে আমি হঠাৎ করে কি করলাম, মেশিনটাকে যেই দিকেই ঘুরতেছিল আমি নিজে হাত দিয়ে আরো ঘুরাই দিলাম, অথবা কোনো একটা ইকুইপমেন্ট ইউজ করে মেশিনটাকে আরো জোরে ঘুরাই দিলাম। যদি আরো জোরে ঘুরাই দেই এবং মেশিনটা সিনক্রোনাস স্পিডের চেয়ে বেশি স্পিডে ঘোরা শুরু করে, এমনি কিন্তু ঘোরার কথা না, আমি যদি হাতটা না দিতাম বা আলাদা ইকুইপমেন্ট না লাগাতাম সে কিন্তু লেস দেন সিনক্রোনাস স্পিডে ঘুরতো, এই জায়গাটাতে সে থাকতো। তো আমি তা না করে কি করলাম, আমি ওকে আরো বেশি স্পিডে, এনএস এর চেয়েও বেশি স্পিডে ওকে আমি নিজে শক্তি দিয়ে ঘুরাই দিলাম। তাতে কি হবে, আমি এখানে কিন্তু একটা এডিশনাল মেকানিক্যাল পাওয়ার দিচ্ছি। আমার অবস্থা কি ছিল, মোটরের দিকে যদি আমি তাকাই, মোটরের অবস্থাটা কি, মোটরের অবস্থাটা হচ্ছে এরকম, মোটরে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দেই, সেখান থেকে মেকানিক্যাল এনার্জি পাই। আমি কি করলাম, এই দিক থেকে মেকানিক্যাল দেওয়া শুরু করলাম। এখন আমাকে বলো, আমরা এটা প্রথম দিনই পড়ছিলাম, যদি আমি একদিক থেকে মেকানিক্যাল এনার্জি দেই আরেক দিকে কি পাই, আরেক দিকে আমরা আসলে ইলেকট্রিক্যাল পাই। ফ্লোটা একদম মোটর এবং জেনারেটরের ফ্লোটা একদম সেম, কিন্তু ডিরেকশন অপোজিট। মোটরে আমরা কি করি, ইলেকট্রিক্যাল এনার্জি দিব মেকানিক্যাল পাবো, জেনারেটরে মেকানিক্যাল দিলে ইলেকট্রিক্যাল পাবো। এই ক্ষেত্রে তাই হয়, মেশিনটা মোটর হিসেবে কাজ করতেছিল, আমি এদিক থেকে মেকানিক্যাল এনার্জি দিলাম, দেখা যাবে সে এখন মোটর হিসেবে কাজ না করে জেনারেটর হিসেবে কাজ করবে, যদিও ক্যারেক্টারিস্টিক্স কার্ভ একদম সেম আমরা পাবো। আমরা ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা দেখো, এই যে সেম পাচ্ছি, উল্টা হয়ে পাচ্ছি, কিন্তু কারণ কি, টর্ক ইনডিউসড ডিরেকশন, পাওয়ারের ডিরেকশন যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, পাওয়ার একবার এদিক থেকে, আমার মোটরের ক্ষেত্রে আমি ছবি যখন আঁকছিলাম ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল আঁকছিলাম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে পাওয়ার, তো আমি যখন জেনারেটর হিসেবে কাজ করছি তখন ডান দিক থেকে বাম দিকে পাওয়ার ফ্লো করছে, তার মানে অটোমেটিক ইনডিউসড পাওয়ারের সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। পজিটিভ নেগেটিভ যদি আমি ধরি, একদিকের পাওয়ার ফ্লোকে যদি পজিটিভ ধরি, আরেকদিকে পাওয়ার ফ্লো কি হবে, নেগেটিভ। নেগেটিভ পাওয়ার ফ্লো যদি হয় তাহলে টর্ক যে এই সময় যেটা তৈরি হচ্ছে, টর্ক আর পাওয়ার তো প্রপোর্শনাল, তার মানে টর্কটা এই অবস্থায় নেগেটিভ টর্ক। এই জন্য আমি দেখো গ্রাফে কিন্তু ছবিটাতে আঁকছি, এই জায়গাটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্সিস বরাবর, ওয়াই এক্সিস এর নেগেটিভ পয়েন্ট বরাবর আসছে গ্রাফটা। আচ্ছা, এই রিজিয়নটা কেন বলছি জেনারেটর রিজিয়ন, তো মেশিনটা যেহেতু ইন্ডাকটিভ, এখানে অনেক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের অনেকগুলো ব্যাপার থাকে, এখানে ইন্ডাকটিভ সিচুয়েশনে মোটর মেশিনটা কাজ করে, তো রিঅ্যাক্টিভ পাওয়ার আমাদের অনেক লাগে। এসব কারণে আমরা আসলে জেনারেটর হিসেবে যদিও ব্যবহার করা যায়, তবে সাধারণত থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে জেনারেটর হিসেবে ব্যবহার করি না। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্রেকিং রিজিয়ন, আমি এখানে একটা ছবি আঁকছি, সেটা কি হয়, মোটর যখন ঘুরতেছে আমি চাই মোটরটাকে শাট ডাউন করতে, বন্ধ করে দিতে, আমার কাজটা শেষ, মেশিন ইন্ডাস্ট্রিতে আমার কাজ শেষ, এখানে আমি পাওয়ার সাপ্লাই অফ করে দিয়ে বন্ধ করে দিই, সোজা মানে অ্যাজ ইউজুয়াল যেরকম পদ্ধতি, সেটাকে থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই বন্ধ করে দাও, মেশিন বন্ধ হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যেটা হয়, এর ফলে বন্ধ হইতে সময় লাগে। আমার তো একটা জিনিস, একটা ধরো তুমি দেখবা যে আমি যখন খেলার ক্ষেত্রে, ধরো তুমি যখন দৌড়াচ্ছ, তোমাকে একটা স্পোর্টস ইভেন্টে পার্টিসিপেট করতেছো, তুমি হচ্ছে দৌড়াচ্ছ, তো দৌড়ানোর সময় দেখবা ফিনিশিং লাইনে তুমি যেহেতু খুব স্পিডে চলতেছো, ফিনিশিং লাইন আসার পরেও তুমি কিন্তু শাটডাউন হতে তোমার একটা মিনিমাম টাইম লাগবে, ফিনিশিং লাইন তুমি ক্রস করে তারপরে শাটডাউন হবে। ঠিক সেম সমস্যা হচ্ছে মোটরের ক্ষেত্রেও, তাকে তুমি শাটডাউন, পাওয়ার সাপ্লাই অফ করে দিলা, কিন্তু সে কিন্তু চট করে, তার একটা গতি জড়তা আছে, সে যে চলতেছিল চট করে সে শাটডাউন হতে পারে না, তার শাটডাউন হতে সময় লাগবে। তো অনেক ক্ষেত্রে আমরা সেই সময়টা দিতে চাই না, যে না, অনেক বড় বড় মেশিনের ক্ষেত্রে অনেক সময় লাগতেছে, আমি চাচ্ছি না এত সময় ধরে সে স্টপ হোক, তাকে ফাস্টার আমি বন্ধ করতে চাই, এই সিচুয়েশনটাকে আমরা বলি ব্রেকিং রিজিয়ন।
তো ব্রেকিং বানানটা আসলে এখানে ভুল আছে, তো যে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে সেখানে বানানটা এখানে ব্রেকিং, ভাঙা না, এটা আসলে ব্রেকিং, ব্রেক, আমরা যে গাড়ি ব্রেক করি সেটা BRAKING হবে আমাদের এটা। আচ্ছা, ব্রেকিং রিজন আমি কি করি, মোটর হিসেবে ঘুরতেছিল, ওর যে ফেজ আমরা বলছিলাম মেশিনটা হয়তো ক্লকওয়াইজ ঘুরতেছে, আমি ABC ফেজ অ্যাপ্লাই করছি যার কারণে মেশিনটা ক্লকওয়াইজ ঘুরতেছে। আমি শাটডাউন না করে কি করব, প্রথমে ABC এর জায়গায় B কে C এর জায়গায় কানেক্ট করে দিব, C কে B এর জায়গায় কানেক্ট করে দিব, তাহলে কি হবে, মেশিনটা উল্টা দিকে ঘুরবে। তো আমি যখন দুইটা তার এমনি আগে ঘুরতেছিল ক্লকওয়াইজ, তাকে সিচুয়েশন করে দিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো, তো এবার আমি পাওয়ার সাপ্লাইটা অফ করে দিব। দুই দিকের ফোর্স ফিল করার কারণে মেশিনটা কিন্তু ফাস্টার শাটডাউন হবে। তুমি এটা চিন্তা করো, তুমি যখন ফিনিশিং লাইনে পৌঁছালা, তুমি নিজে থেকে যদি স্টপ হতে থাকো চাও তাহলে তোমার সময় লাগবে, কিন্তু একজন যদি ফিনিশিং লাইনে দাঁড়ায় থেকে তোমাকে অপোজিট দিকে ধাক্কা দেয়, তাহলে কিন্তু তুমি দেখবা ঠিক ফিনিশিং লাইনে হয়তো স্টপ হইতে পারবা। গাড়ির ক্ষেত্রে লাইক হচ্ছে আমি গাড়িতে ব্রেক করলাম, গাড়ি কিন্তু ব্রেক করার পরও থামতে মিনিমাম একটা দূরত্ব পর্যন্ত সে যাবে, তা না করে আমি গাড়ির সামনে যদি একটা গাছ রেখে দিই অথবা কোনো একটা বড় স্ট্রাকচার রেখে দিই, তাহলে কিন্তু সে ওই তাদের দুইজনের অপোজিট ডিরেকশনে ফোর্সের কারণে ফাস্টার বন্ধ হবে। এখানে সেই মেথডটা করা হয়। আমাদের যদি পসিবল হয় হয়তো আমরা কতগুলো ব্রেকিং মেকানিজমও নেক্সট কোন একটা ক্লাসে ডিসকাস করতে পারি, যদিও সিলেবাসে নাই তোমাদের, তারপর ডিসকাস করা যায় তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও। আচ্ছা, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ ওন রোটর ইন্ডাকশন মোটর, এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা কিন্তু এখানে অনেকগুলা কার্ভ আঁকছি, প্রতিটা কার্ভ কিন্তু এক একটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করে। তো একটা মেশিনের একটাই কার্ভ জেনারেট হওয়ার কথা, কারণ তার R1 ফিক্সড, X1 ফিক্সড, R2 ফিক্সড, X2 ফিক্সড। তো লোড আমি চেঞ্জ করার সাথে সাথে স্লিপ চেঞ্জ হবে, সেই অনুযায়ী টর্ক চেঞ্জ হবে, সেই অনুযায়ী আমি একটা কার্ভ পাবো। কিন্তু সেই মেশিনটা যদি হয় ওন রোটর মেশিন বা স্লিপ রিং মোটর, এই মেশিনে দেখা যায়, এই মেশিনগুলোতে আমরা দেখছিলাম যে 3 ফেজ যেটা রোটর কানেকশন থাকে, রোটর কানেকশনের সাথে আমরা এডিশনাল একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিতে পারি। এডিশনাল রেজিস্ট্যান্স কানেক্ট করলে রোটর সার্কিটে রোটরের রেজিস্ট্যান্স আর R2 থাকে না, R2টা একটা R2 থাকে, R2টা ফিক্সড কোনো ভ্যালু থাকে না, R2 ভিন্ন ভিন্ন ভ্যালু হয়। এখানে তাই করা হয়েছে যে আমরা চিন্তা করলাম মেশিনের রেজিস্ট্যান্সটাকে, রোটরের রেজিস্ট্যান্সটাকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করছি, একবার R1 রাখছি, এখানে R1 কে আবার প্রাইমারির সাথে গুলায় ফেলো না, R2 করছি, একবার R3 একটা দিচ্ছি, একবার R4 দিচ্ছি, আর একবার R5 দিচ্ছি, R6 দিচ্ছি। তার ফলে কি অবস্থা দাঁড়ালো, তার ফলে হচ্ছে আমরা কার্ভ পেলাম, R1 যখন তখন কার্ভটা পেলাম এরকম, R2 দিলাম তখন এরকম, R3 দিলাম তখন কার্ভ এরকম পেলাম, R4 এর জন্য এরকম, R5 এর জন্য এরকম, R6 এর জন্য এরকম, সবগুলো কার্ভ কিন্তু ভিন্ন ভিন্ন আসছে। কারণ দেখো কি কি, আমরা যখন স্টার্টিং টর্কের ইকুয়েশনটা বের করছিলাম, দেখো স্টার্টিং টর্কের ইকুয়েশন কিন্তু এই যে রোটর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট, রোটর রেজিস্ট্যান্স যদি বড় হয় স্টার্টিং টর্কটাও বড় হবে। এখানে তাই হয়েছে, আমার রোটর রেজিস্ট্যান্সটা যখন বড়, রোটর রেজিস্ট্যান্স সবচেয়ে বড় কোথায়, R6, এখানে দেখাচ্ছে যে সিকোয়েন্স দেখানো হয়েছে, R6 সবচেয়ে বড়, R5 তার চেয়ে একটু ছোট, R4 একটু ছোট, R3 একটু ছোট। এখন R6 যখন সবচেয়ে বড়, সেই অবস্থাতে কিন্তু স্টার্টিং টর্ক, মেশিনটার স্টার্টিং টর্ক এত, তার মানে অনেক লোডেড অবস্থায় কিন্তু মেশিনটা আমি স্টার্ট করতে পারবো, খুব ভালো একটা মেশিন। তারপরে কি, মানে আমার এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাচ্ছি, মেশিনটাকে অনেক লোডেড অবস্থায় স্টার্ট করা যাবে। আর এটা একটা সিচুয়েশন। আর R1টা কিন্তু সবচেয়ে কম, সো ওর স্টার্টিং টর্ক দেখো কোথায়, 300, আর ওর ক্ষেত্রে আমি পাচ্ছি প্রায় 650। R6 এর জন্য আমি পাচ্ছি স্টার্টিং টর্ক 650 নিউটন মিটার, প্রায় ডাবলেরও বেশি। আচ্ছা, এখন এটা গেল আমাদের একটা সিচুয়েশন, স্টার্টিং টর্কে অ্যাডভান্টেজ পাচ্ছি। আর ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছিলাম, ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে সেই অ্যাডভান্টেজ নাই। ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে R2 যাই দাও না কেন, ম্যাক্সিমাম টর্ক R2 এর উপর ডিপেন্ডেন্ট না, কোনো প্যারামিটার নাই R2 এর উপর ডিপেন্ডেন্ট প্যারামিটার নাই, সো টাউ ম্যাক্সটা R2 এর উপর ডিপেন্ডেন্ট না। সো এই মেশিনের রোটর তুমি যতই চেঞ্জ করো রোটর রেজিস্ট্যান্স, ওদের স্পিড দেখো, ম্যাক্সিমাম স্পিড এখানে, এই ভ্যালুটাই কিন্তু ওর ম্যাক্সিমাম স্পিড, এই ভ্যালুটাই কিন্তু ওর ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম টর্ক, এই ভ্যালুটাই কিন্তু ওর ম্যাক্সিমাম টর্ক, এই ভ্যালুটাই কিন্তু ওর ম্যাক্সিমাম টর্ক, এই ভ্যালুটাই কিন্তু ওর ম্যাক্সিমাম টর্ক। ওর ম্যাক্সিমাম টর্ক, এই যে R6 এর জন্য ম্যাক্সিমাম টর্ক এবং স্ট্যাটিক টর্ক কিন্তু সেম হয়ে গেছে প্রায় বলা যায়।
আচ্ছা, এটা গেল। এবং দেখো ভিন্ন ভিন্ন স্লিপে ওর ম্যাক্সিমাম টর্ক আমি পাইছি এই বরাবর, স্লিপটা হচ্ছে মানে স্পিডটা তখন এত, ওর ম্যাক্সিমাম টর্ক এই বরাবর, স্পিড তখন এত, স্পিড মানে চেঞ্জ মানে স্লিপও চেঞ্জ, এই বরাবর ওর ম্যাক্সিমাম টর্ক এই বরাবর, ওর ম্যাক্সিমাম টর্ক এই বরাবর, ওর ম্যাক্সিমাম টর্ক এই বরাবর। তার মানে ভিন্ন ভিন্ন স্লিপ, এটা স্লিপ S1, এটা S2, S3, S4, S5, ভিন্ন ভিন্ন এস ম্যাক্স আমরা পাচ্ছি। আচ্ছা, এটা গেল। এই কথাগুলো এখানে বলা আছে। দেখো স্লিপ রিং ইন্ডাকশন মোটরে আমরা সাধারণত বেশি টর্ক পাই, স্টার্টিং টর্ক বেশি পাই, ম্যাক্সিমাম টর্ক আবার দেখা যাচ্ছে যে স্কুয়েল কেজে আমরা একটু বেশি পাই। তারপরেও স্লিপিং কিন্তু ভ্যারিয়েবল, স্লিপিং এ যে একটা কার্ভ এঁকে আমি শেষ করে দিলাম তা না, স্লিপিং এ আসলে ভ্যারিয়েবল কার্ভ আসবে, অনেকগুলা কার্ভ আসবে ডিপেন্ডিং অন রোটর রেজিস্ট্যান্স আমি যে অ্যাড করলাম সেটা কিরকম অ্যাড করছি। আচ্ছা, মোটামুটি এতটুকুই আমাদের টর্ক স্পিডের যা যা ছিল ডিরাইভেশন এবং ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাশন। আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে বসতে পারি।